অ্যাজ এ হোল অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির যে কনসেপ্ট বা অ্যাওয়ারনেস সেটা খুবই কম। আজ আমার অতিথি তিনি কিন্তু এই ফিল্ডে অডিওলজি আর স্পিচ প্যাথোলজি নিয়ে কাজ করে চলেছেন বহু বছর। যে পলিসি মেকার যারা পলিসি বানাচ্ছেন সেখানেও কিন্তু অ্যাওয়ারনেসের সমস্যা আছে। যেমন স্টিফেন হকিন্স, আমরা ভালো করে জানি উনি কথা বলতে পারতেন না, কিন্তু ওনার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে উনি কিন্তু কমিউনিকেট করতে পারতেন। একজন ইএনটি আর একজন অডিওলজিস্টের কাজ এর মধ্যে তফাৎ ডিফারেন্স তো আছে। এটা অনেকে একটা ধারণা আছে যে মেডিকেল ফিল্ডে যাই হবে আগে এমবিবিএস থাকতে হবে। ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে পাস করার পর একটা টেন্ডেন্সি থাকে যে ভারতের বাইরে চলে যাওয়া। হিয়ারিং এর বিভিন্ন রকম ভাগ থাকে, কাইন্ড অফ মেডিসিন। একটা হিয়ারিং এড কিনলাম মানে এটা আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা কাজ করবে, সেটাও কিন্তু নয়। আমার মনে হয় যত এই ধরনের জিনিসকে আরো ছোট করা হবে তত খরচটা বাড়তে থাকবে। ওই মাইক্রোফোন আইডেন্টিফাই করবে যে আমার নিয়ারেস্ট তার সঙ্গে কথা বলছে, আমার সেই দিকে ফোকাস করতে হবে। ল্যাঙ্গুয়েজের জায়গা ঠিক আছে কিনা, মানে অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের পর না কথাগুলো খুব অগোছালোভাবে বলে। কোনো বাচ্চার বয়স বাড়ছে কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জায়গাটা সেইভাবে বাড়ছে না, তাহলেই তখন বাবা মাকে একটু সতর্ক হওয়া উচিত। এটা অ্যাকসেপ্ট করি যে আমার সমস্যা আছে, তাহলেই না আমার সমস্যার সমাধানের জন্য আমি রাস্তা খুঁজবো। এমন একটা অভ্যেস যেটা প্যারেন্টসরা মনে করেন ভালো, কিন্তু আসলে এটা বাচ্চার ক্ষতি করে। হাতে মোবাইল ধরিয়ে দেওয়া। একটা বয়সের পরে দেখবেন মানুষ কি অসুখ হয়েছে আর কি ওষুধ খাচ্ছে সেই নিয়েই আলোচনা সব থেকে বেশি করে। আমি বোধহয় আস্তে আস্তে সেই বয়সটার দিকে এগোচ্ছি আর কি। মানে আমাদের যত বন্ধু বান্ধব আছে, ক্লাসমেটস আছে, তাদের যখন দেখা হয় তখন এইটা কিন্তু আলোচনার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে মানুষ চট করে আলোচনা করতে চায় না। একটা বাচ্চা যখন কানে শোনার সমস্যা হয় বা কথা বলার সমস্যা হয়, দেরি করে যখন সে কথা বলা শুরু করে, বা ধরুন অটিজমের মতো একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যখন ধরা পড়ে, তখন সেটা নিয়ে আলোচনা করা তো দূরের কথা, সেটা নিয়ে হাজারটা ভুল ভ্রান্তি, নানান রকম অদ্ভুত চিন্তা মানুষের মাথায় আসতে থাকে, আর তার থেকে অনেকে অনেক রকম ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজ আমার অতিথি তিনি কিন্তু এই ফিল্ডে অডিওলজি আর স্পিচ প্যাথোলজি নিয়ে কাজ করে চলেছেন বহু বছর। কাজে এই বিষয়ে তিনি আজ আমাদের বলবেন। নমস্কার, আমি দীপ। আপনি দেখছেন এবং শুনছেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আর আজ আমার অতিথি ডক্টর মোহাম্মদ শাহিদুল আরিফিন। নমস্কার। আচ্ছা, এই যে আপনার এরিয়া অফ স্পেশালাইজেশন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, আপনি এই জায়গাটা এলেন কি করে? মানে আপনার জার্নিটা কেমন? এটা হচ্ছে যে যখন আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করি, দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতেই কি হয় যে বাবা মার একটা পার্টিকুলার টার্গেট মতো একটা থাকে যে আমার বাচ্চা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা পাইলট হবে, একটা টার্গেট মতো থাকে। এবং সব সময় দেখা যায় যে ক্লাস 12 এর পরেই এই জার্নিগুলো শুরু হয়। তো বিভিন্ন ছেলে বা মেয়ে দেখবেন যে দুভাবে কোনো একটা প্রফেশনে আসে, আইদার সেটা বাই চান্স বা বাই চয়েস, দুভাবে হতে পারে। কখন বাই চান্স হয়, ধরুন আমার একটা টার্গেট ছিল যে আমি এই প্রফেশনে যাব, কিন্তু দেখা গেল সেটা হলো না, হঠাৎ করে কোনো একটা অন্য প্রফেশনে চলে এসেছি। আমার ক্ষেত্রে অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে বাই চয়েস আসে। বর্তমানে ভারতে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি নিয়ে জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস কতটা আছে? এটা হচ্ছে যদি আমি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রচণ্ডভাবেই কম। অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি প্রচুর সার্ভিস সেগুলো হয়তো মানুষজন নিচ্ছেন, কিন্তু অ্যাজ এ হোল অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির যে কনসেপ্ট সেটা একটা সে হাতির মতো। মানে হাতি বলতে কেউ যেমন শুধু সুরটাকে ভাবে, কেউ হয়তো শুধু পাটাকে ভাবছে, বা কেউ হয়তো হাতির দাঁতটাকে ভাবে। ব্যাপারটা সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। মানে ধরুন কোনো একটা বাচ্চার বাবা মা যখন বাচ্চার স্পিচের সমস্যা, উনি যখন যান উনি ভাবেন এইটাই যে একজন অডিওলজিস্ট বা স্পিচ প্যাথোলজিস্ট মানে এই বাচ্চাদের কথা বলার সমস্যা সেইটুকুই করেন। আবার যখন কোনো একটা স্ট্রোকের পেশেন্টের বাড়ির লোক, তখন ওনার যখন সমস্যা হয় সেটা হতে পারে রাইলস টিউব, মানে মুখ দিয়ে খেতে পারছেন না, গলায় একটা ট্র্যাকেস্টমি মানে গলায় ফুটো করে একটা পাইপ লাগানো আছে, বা পেট টিউব, পেট দিয়ে খাবার খাচ্ছেন, এইরকম একটা বাড়ির লোক যখন এই পেশেন্ট
কে যখন আমরা দেখি তখন ওনারা ভাবেন হয়তো এই অডিওলজি বা স্পিচ প্যাথোলজি হয়তো এইটা নিয়েই কাজ করে। অ্যাজ এ হোল অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির যে কনসেপ্ট বা অ্যাওয়ারনেস সেটা খুবই কম। আবার আনফর্চুনেটলি আরো খারাপ লাগার জায়গা যেটা সেটা হলো যে একটা অসম অ্যাওয়ারনেস। মানে শহরের দিকে হয়তো তবু কিছুটা আছে, কিন্তু গ্রামের দিকে দেখা যায় যে একেবারেই নেই। এবং এই যে অ্যাওয়ারনেসের সমস্যা সেটাকে আমরা যদি ভাগ করি আলাদা আলাদা লেভেলে, তো আমরা দেখবো যে প্রত্যেকটা লেভেলেই কিন্তু সমস্যা আছে। যদি আমি বলি যে একদম প্রথম থেকে, যে পলিসি মেকার যারা পলিসি বানাচ্ছেন সেখানেও কিন্তু অ্যাওয়ারনেসের সমস্যা আছে, ফলে সেইভাবে প্রপার পলিসিগুলো আসছে না। এবং প্রপার পলিসি না আসার জন্য কি হচ্ছে, পরবর্তীকালে আমরা যারা সিটিজেন বা নাগরিক তাদের কাছেও সেই জায়গাগুলো ঠিকভাবে পৌঁছচ্ছে না। এবং প্রফেশনাল এবং যারা এন্ড ইউজার যাদের সার্ভিস দরকার তাদের কাছেও পুরো জিনিসের একটা ধোঁয়াশার জায়গা কিন্তু এখনো পর্যন্ত আছে। এবং এই সচেতনতার অভাবের জন্যই বা অ্যাওয়ারনেস না থাকার জন্যই আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে অডিওলজি, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি পড়ানো হয়, তো ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে পাস করার পর একটা টেন্ডেন্সি থাকে যে ভারতের বাইরে চলে যাওয়ার। তো একটা হিউজ নাম্বার অফ ব্রেন ড্রেন সেটা কিন্তু এই প্রফেশনে ওই একটা কারণে আছে। আচ্ছা, যারা আজকের পডকাস্টটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো অডিওলজি বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এই কথাগুলো প্রথমবার শুনছেন। তাদের যদি বোঝাতে হয় যে আপনি অ্যাকচুয়ালি কি করেন, আপনি কি বলবেন? অডিওলজি আর স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বেসিক্যালি এইটা কি হয়, আমরা যারা কমিউনিকেট করছি, মানে ধরুন আমি আপনার সঙ্গে আজকে কথা বলছি, তো এটা একটা কমিউনিকেশন প্রসেস। আমি কিছু কথা বলছি, আপনি সেটা শুনছেন, শোনার পর সেটা আপনার মাথায় ব্রেনে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর তার যে মিনিং সেটা আপনি বুঝতে পারছেন এবং তারপর আমাকে একটা ফিডব্যাক দিচ্ছেন। এই যে কমপ্লিট যে প্রসেস যেটা, এটা হচ্ছে একটা কমিউনিকেশন প্রসেস। এখানে তাহলে শুরু কোথায়, আমি কথা বলছি, আপনি শুনছেন। যদি শোনার কোনো সমস্যা থাকে তাহলে সেটা হিয়ারিং ডিসঅর্ডার বা হিয়ারিং লস রিলেটেড একটা সমস্যা, তাহলে সেটা কিন্তু আমরা সেটার আমরা দেখবো তখন যে কি সমস্যা, কোথায় সমস্যা। এছাড়া এমন অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ হয়তো কখনো কথা বলতেই পারবেন না, এমন হতেই পারে যে কথা বলতেই পারবেন না, তো তার জন্য অল্টারনেটিভ যে কমিউনিকেশন, যেমন স্টিফেন হকিন্স আমরা ভালো করে জানি, উনি কথা বলতে পারতেন না কিন্তু ওনার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে উনি কিন্তু কমিউনিকেট করতে পারতেন। এই যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, এইটাও কিন্তু আমাদের অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এই ডোমেনের মধ্যে আসছে। তাহলে কি আসছে, হিয়ারিং ডিসঅর্ডার, ইয়ার রিলেটেড ব্যালেন্স ডিসঅর্ডার, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, স্পিচ ডিসঅর্ডার, সোলোয়িং ডিসঅর্ডার এবং অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন। এই 6টা ডোমেন এর আইডেন্টিফিকেশন, প্রিভেনশন, আইডেন্টিফিকেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এবং ইন্টারভেনশন বা ম্যানেজমেন্ট, এই কমপ্লিট যে জিনিসটা, এটা কিন্তু পুরোটা অ্যাজ এ হোল অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডোমেনের মধ্যে আসছে। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। একটা একজন বিখ্যাত এসেইস্ট ছিলেন বার্টন রুশে, যিনি নানান মেডিকেল কেস হিস্ট্রিজ নিয়ে লিখতেন। ওর লেখা একটা কেসের কথা আমি পড়েছিলাম। নিউ ইয়র্কে একজন মহিলা, বহু বছর আগে, তার আর সব কিছু স্বাভাবিক, কিন্তু একদিন সন্ধেবেলা থেকে তার একটা অদ্ভুত সমস্যা শুরু হলো। মানে তিনি বাড়িতে বসে আছেন, হঠাৎ করে তার মনে হলো যেন পুরো বাড়িটা দুলে উঠলো। ওই ভাবলেন নিশ্চয়ই ভূমিকম্প হচ্ছে, কিন্তু তারপর দেখা গেল কিছুই হয়নি। তারপরে উনি এসকেলেটরে নামছেন, সাবওয়েতে যাবেন, হঠাৎ করে মনে হলো যেন এসকেলেটরটা একটা নেভার এন্ডিং, মানে জিনিসটা যেন বেড়েই চলেছে আর কি। বা একটা টানেল দিয়ে হাঁটছেন, টানেলটা যেন নড়ছে, দুলছে। এবার উনি যতবারই ডাক্তারের কাছে যাচ্ছেন, নানান রকম টেস্ট করা হচ্ছে, তারা কিন্তু কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। যে বারবার তাকে বলা হচ্ছে যে না, ইউ আর অ্যাবসলিউটলি নর্মাল, দেয়ার ইজ নাথিং রং উইথ ইউ। করতে করতে বহু ইনভেস্টিগেশনের পর যেটা আলটিমেটলি জানা গেল সেটা হচ্ছে যে ওর ইনার ইয়ারে একটা ছোট্ট সোয়েলিং হয়েছে। তার ফলে হার সেন্স অফ ব্যালেন্স ইজ বিং এফেক্টেড, যার থেকে এই সমস্ত কিছু হচ্ছে। এবার আজকের দিনে আমরা এটার জন্য উই হ্যাভ আ নেম, উই কল ইট ভার্টিগো। এবার যেহেতু ইনার ইয়ারের প্রবলেম, এই ধরনের সমস্যা হলে সেটাও কি আপনিই ডিল করবেন?
যখন এই যে ভার্টিগোর যে সমস্যা, এখানে শুধুমাত্র যে অডিওলজিস্ট ইয়ার রিলেটেড একদম ইন্ডিভিজুয়ালি অডিওলজিস্টই ডিল করবেন সেটা নয়, এখানে একজন ইএনটি স্পেশালিস্ট এবং অডিওলজিস্ট এরা কিন্তু দুজনের ইকুয়াল রোল আছে। অ্যাজ এ অডিওলজিস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়, এই যে ডায়াগনোসিস পার্ট, সেই ডায়াগনোসিস পার্টটা কিন্তু আমরা করব। তো এখানে একটা অডিওলজিস্টের পুরো রোল হচ্ছে ওটাই, যে একটা ডায়াগনোসিসটা এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় আছে সেই ডায়াগনোসিস, এবং সেটা যদি দেখা যায় যে কোনো রকম মেডিসিনাল ট্রিটমেন্টে সেটা সম্ভব নয়, সেটা কমপ্লিটলি একটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে দিয়েই সম্ভব, তখন সেটাও কিন্তু একজন কোয়ালিফাইড অডিওলজিস্ট সেই জায়গাটাতে কাজ করবে। যেহেতু আপনি ইএনটির প্রসঙ্গটা তুললেন, আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই কনফিউশনটা কিন্তু অনেকের মধ্যে আছে, একজন ইএনটি আর একজন অডিওলজিস্টের কাজ এর মধ্যে তফাৎ কি? দুজনের কাজের মধ্যে তফাৎ ডেফিনেটলি খুব একটা ডিফারেন্স, মানে ডিস্টিংক্টলি একটা ডিফারেন্স তো আছেই। যেমন আমি যদি বলি যে ধরুন আমার হাতে একটা পেন আমি রাখলাম, পেনটা আপনাকে দেখালাম যে এটা দেখতে কেমন, আপনি বললেন যে না, পেনটা তো কোথাও ভাঙাচোরা নেই, একদম ঠিকঠাক আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বাইরে থেকে কোনো প্রবলেম কিন্তু পেনটার মধ্যে নেই। এবার দেখা গেল আমি পেনটা নিলাম, পেনটা নিয়ে আমি যখন লিখতে শুরু করলাম, তো দেখা যাচ্ছে যে আমি কিন্তু লিখতে পারছি না। তার মানে এই যে ফাংশনালিটি, সেখানে সমস্যা আছে। একইভাবে ধরুন আমরা একটা এক্স-রে করা হয় বা এমআরআই, যখন এক্স-রে বা এমআরআই করা হয় তখন কি করা হয়, তখন একটা ইমেজ পাওয়া যায়, এবং ইমেজ দেখে দেখা যায় যে কোথাও কোনো সমস্যা আছে কি নেই সেটা বোঝা যায়। এমন অনেক সময় দেখা যায় যে ইমেজে কোনো সমস্যা নেই, পারফেক্টলি ওকে, কিন্তু ফাংশনাল লেভেলের সমস্যা আছে। এইখানেই ইএনটি যখন কাজ করছেন, তখন যেখানে ধরুন একটা কান, ওনারা বেসিক্যালি ইয়ার, নোজ, থ্রোট এই তিনটে জায়গার উপর কাজ করছেন। এই তিনটে জায়গায় যখন কাজ করছেন, তখন যদি দেখা যায় যে কোথাও কোনো ডিফর্মিটি আছে, কোথাও কোনো, ধরুন আমার নর্মাল কান, কানের পর্দা ঠিক আছে, কানের পর্দা যদি ফুটো থাকে, তার মানে কি হলো, নর্মাল যে প্যাটার্ন যেটা ছিল সেখান থেকে একটু ডেভিয়েটেড হয়েছে, আইদার কানের মধ্যে একটা ফ্লুইড জমেছে, মানে ইনফেকশন হয়েছে, পুঁজ হয়েছে, তার মানে নর্মাল যেটা থাকা উচিত তার থেকে ডেভিয়েশন হয়েছে। এই যে ডিফর্মিটি বা এই যে ডিজিজ, যে সমস্যা, ডিজিজ যেগুলো থাকছে, সেইটা কিন্তু ইএনটি ডিল করবে। অডিওলজির পার্সপেক্টিভে, মানে অডিওলজিস্টদের পার্সপেক্টিভে আমরা যদি দেখি, তাহলে দেখবো আমরা কিন্তু ফাংশনাল জিনিসটা নিয়ে আমরা বেশি কাজ করি। মানে ধরুন একটা পেশেন্ট, সে কানে শুনতে পাচ্ছে না, উনি ইএনটির কাছে গেলেন, ইএনটি দেখলেন, ইএনটি দেখে ওনার মনে হলো যে কানে হয়তো মিডিল ইয়ারে, বাইরে থেকে সব ঠিক আছে, কিন্তু মিডিল ইয়ারে কোনো ফ্লুইড সমস্যা, ইনফেকশন থাকতে পারে। তাহলে উনি কি করবেন, উনি তো বাইরে থেকে তার বেশি কিছু বুঝছেন না, তখন একজন অডিওলজিস্টের কাছে উনি রেফার করবেন। অডিওলজিস্ট কি করবেন, অডিওলজিস্ট বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের মাধ্যমে সমস্যাটা এক্স্যাক্টলি কতটা আছে, মানে উনি যে কানে শুনতে পাচ্ছিলেন না যে পেশেন্ট, সেই শোনার সমস্যাটা কতটা, মানে ডিগ্রি অফ দ্য হিয়ারিং লস কতটা, সেটা উনি বের করবেন। সেকেন্ড দেখবেন যে টাইপ অফ দ্য হিয়ারিং লস, মানে এটা কি নার্ভের জন্য সমস্যা, না কোনো ইনফেকশন, মিডিল ইয়ারে কোনো সমস্যা, না দুটোরই প্রবলেম আছে, নার্ভও আছে আবার মিডিল ইয়ারের সমস্যা আছে। টাইপ অফ দ্য হিয়ারিং লস এটা বের করার চেষ্টা করবেন। এবং থার্ড হচ্ছে কনফিগারেশন অফ দ্য হিয়ারিং লস, দুটো কানের মধ্যে কি ডিফারেন্স কিছু আছে না একই রকম আছে। তাহলে ডিগ্রি অফ দ্য হিয়ারিং লস, টাইপ অফ দ্য হিয়ারিং লস এবং কনফিগারেশন অফ দ্য হিয়ারিং লস। তো অ্যাজ এ হোল কমপ্লিট যে পিকচার দেওয়া, সেই পিকচারটা কিন্তু একজন অডিওলজিস্টই দিতে পারবে। এবং এই পিকচারের উপর বেস করে যদি মনে হয়, যদি দেখা যায় যে এটা একটা সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার, তখন কিন্তু সেটা আবার ইএনটির কাছে যাবে। এবার যদি দেখা যায় যে এটা সার্জিক্যাল বা মেডিসিনাল কোনো ইন্টারভেনশনে এটা সমস্যার সমাধান হবার নয়, তখন কিন্তু সেটা অডিওলজিস্টই আবার তার যে ইন্টারভেনশন, রিহ্যাবিলিটেশন বা রিহ্যাবিলিটেশনাল ইন্টারভেনশন বা ম্যানেজমেন্ট যেটা, সেটা কিন্তু আবার অডিওলজিস্ট করবে। ওকে, আচ্ছা, আপনার প্রফেশনে আসার জন্য এমবিবিএস ডিগ্রি থাকা কি আবশ্যক? না, অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে আসার জন্য এমবিবিএস ডিগ্রি থাকা দরকার নাই। এটা অনেকে একটা ধারণা আছে যে মেডিকেল ফিল্ডের যাই হবে আগে এমবিবিএস থাকতে হবে, এটা কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়। তো এই ক্ষেত্রে 10+2 এর পর ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এটা একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স, সেটা
করা, এবং তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, এছাড়া বিভিন্ন ফেলোশিপ আছে, এবং ডক্টরেট ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বা পোস্ট ডক্টরাল ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। তো এটা কমপ্লিটলি একটা সেপারেট ডিসিপ্লিন যারা কমিউনিকেশন ডিসঅর্ডার বা স্পিচ অ্যান্ড হিয়ারিং নিয়ে কাজ করে। আচ্ছা, এবার একেবারে একটা মানে কি বলবো, মেন একটা জায়গায় আসি আর কি, সেটা হচ্ছে কানে শুনতে না পেলে হিয়ারিং এড ব্যবহার করতে বলা হয় অনেক ক্ষেত্রে। তো কাউকে যদি হিয়ারিং এড ব্যবহার করতে বলা হয়, কি কি জিনিস তার মাথায় রাখা উচিত? প্রথম যেটা মাথায় রাখা উচিত যে হিয়ারিং এড হচ্ছে একটা মেডিকেল ডিভাইস। এটা কিন্তু কোনো কসমেটিক কোনো প্রোডাক্ট নয় যে আমার হিয়ারিং এড বাইরে থেকে লোক দেখলে খারাপ ভাববে, তো অতএব আমার এমন হিয়ারিং এড দরকার যেটা কানের ভেতরে সেট করলে ভালো। কারণ সব রকম প্রবলেমের জন্য একই রকম হিয়ারিং এড হয় না। হিয়ারিং এডের বিভিন্ন রকম ভাগ থাকে, কাইন্ড অফ মেডিসিন, একই মেডিসিন তো আর সবারই জন্য হয় না। তো হিয়ারিং এড হচ্ছে এমন একটা ডিভাইস, মেডিকেল ডিভাইস, যেটা আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা টাইপের হিয়ারিং এড ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাফোর্ডেবিলিটির সূত্রটা ধরেই জিজ্ঞেস করি। অনেকেরই ধারণা হচ্ছে যে হিয়ারিং এডস ভীষণ এক্সপেন্সিভ, সত্যি কি তাই? অ্যাকচুয়ালি এইটা ব্যাপারটা হচ্ছে এই কারণে যে হিয়ারিং এডগুলো যেহেতু এত ছোট, এবং আমাদের মনে একটা ধারণা হয়ে যায় যে এত ছোট জিনিস এত দাম। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা হিয়ারিং এড বেসিক্যালি একটা হাইটেক ল্যাপটপ বা কম্পিউটারের থেকেও এফিসিয়েন্ট। কারণ ওর মধ্যে সেই টেকনোলজি ঢোকানো আছে যে টেকনোলজিতে, ধরুন আজকের দিনে হিয়ারিং এডগুলো এত অ্যাডভান্স যে আমি একটা হিয়ারিং এড পরে রেস্টুরেন্টে গেছি, হিয়ারিং এড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আইডেন্টিফাই করতে পারবে যে উনি এমন একটা জায়গায় এসেছেন, সেটা রেস্টুরেন্ট, অতএব আমাকে এই সাউন্ডগুলোকে রিজেক্ট করতে হবে, এই সাউন্ডগুলোকে শুনতে হেল্প করতে হবে। ধরুন না আমি একটা হিয়ারিং এড পরে আছি, আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আমাদের চারপাশে আরো অনেকে আছেন, ওনারাও কথা বলছেন। তো হিয়ারিং এর ডাইরেকশনাল মাইক্রোফোন বলে একটা মাইক্রোফোন, মানে ওখানে একটা টেকনোলজি হয়, সেখানে কি হয়, ওই মাইক্রোফোন আইডেন্টিফাই করবে যে আমার নিয়ারেস্ট যার সঙ্গে কথা বলছে আমার সেই দিকে ফোকাস করতে হবে, অন্যদিকে ফোকাস করলে হবে না। আলটিমেটলি এই যে টেকনোলজি ইটসেলফ এক্সপেন্সিভ, এটা আমাদের তো অস্বীকার করার কিছু নেই, যে কোনো টেকনোলজি ইটসেলফ ভেরি এক্সপেন্সিভ। এবং হিয়ারিং এড দেখতে ছোট, কিন্তু কাইন্ড অফ একটা হিউজ টেকনোলজি ওর মধ্যে কিন্তু ইনবিল্ট অবস্থায় আছে। আর আমার মনে হয় যত এই ধরনের জিনিসকে আরো ছোট আরো ছোট আরো ছোট করা হবে, তত খরচটা বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। এক হচ্ছে R&D যে খরচটা, দ্বিতীয় হচ্ছে খুব সূক্ষ্ম খুব ছোট জিনিস ম্যানুফ্যাকচার করাটাও তো এক্সপেন্সিভ। একদম। এবং এই যে R&D, আপনি যেটা R&D বললেন, একদম এক্স্যাক্টলি পয়েন্টে আপনি হিট করেছেন। হিয়ারিং এড আর চশমার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, হিয়ারিং অডিটরি সিস্টেম অনেক বেশি কমপ্লেক্স, এবং প্রত্যেকটা সাউন্ড, আমরা যে কথা বলছি এর মধ্যে যে কত আলাদা আলাদা টোন, ইন্টোনেশন, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি এতগুলো থাকছে, এবং সেটাকে ম্যাচ করে যে শোনানো, এটা বেশ কমপ্লেক্স। এবং এর পেছনে একটা অনেক দিনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কাজ করে। তো এত যে বড় টিম এতদিন ধরে কাজ করে, তো তার পেছনে তো একটা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু তারা অলরেডি করে রাখে। এবং যখন একটা প্রোডাক্ট মার্কেটে আসে, সেই প্রথম দিকে তার প্রাইসও তার জন্য অনেকটাই বেশি হয়। R&D কস্টটা R&D কস্ট তার জন্য অনেকটাই বেশি হয়। আচ্ছা, এই ধরনের জেনারেলাইজেশন বোধহয় করা সম্ভব নয়, কিন্তু তাও একটা গড়পড়তা হিয়ারিং এড কতদিন চলে? গড়পড়তা যদি আমি বলি, একটা হিয়ারিং এড চলে যদি তার একদম ইকুয়াল পারফরমেন্স বলি, তাহলে সেটা 4 থেকে 5 বছর ভালো চলে। আপনি তো প্রচন্ড হাইটেক হিয়ারিং এডের কথা বললেন, যেগুলো ডিরেকশনাল মাইক্রোফোনস আছে, যেগুলো কোন দিকে ফোকাস করবে সেটা ডিসাইড করতে পারে। ভারতবর্ষে কি এই ধরনের হিয়ারিং এড তৈরি হয়? ভারতবর্ষেও যে একদম হয় না তা না, কিছু কোম্পানিজ বা কিছু স্টার্ট আপ তারা শুরু করেছেন। কিন্তু হিয়ারিং এড যে প্রোডাকশন, সেটা শুধুমাত্র একটা হিয়ারিং এডের বাইরের যে কেস সেটা বানিয়ে ফেললাম, বা একটা বাইরে থেকে মানে এর ভেতরে যে টেকনোলজি, সেটা কিন্তু একটা শুধু কারখানায় বসে কিন্তু হয় না। মানে একটা, আমি যেটা বলতে চাইছি যে একটা জাস্ট একটা রুমে বা অফিসে বসে হয় না। হিয়ারিং এড বানানোর পেছনে একটা ইকোসিস্টেম কাজ করে। ইকোসিস্টেম মানে এখানে এমন একটা ইনস্টিটিউট হবে যেখানে অডিওলজিস্ট, নিউরোসায়েন্টিস্ট, নিউরোলজিস্ট, অ্যাকোস্টিশিয়ান,
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা অ্যাকস্টিক ইঞ্জিনিয়ার, এরা দীর্ঘদিন ধরে কাজ করবেন। আচ্ছা, গুরু গম্ভীর সংস্থার নাম আমায় দেওয়া হয়েছে SHAIWB। এই সংস্থাটির সঙ্গে আপনি যুক্ত, এদের ব্যাপারে একটু বলুন। স্পিচ অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, এটা হচ্ছে SHAIWB। এটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যারা অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসাবে কাজ করি, আমরা তো প্রফেশনাল এবং আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল। তো আমাদের যে অ্যাসোসিয়েশন সেটাই হচ্ছে SHAIWB। তো SHAIWBর মেন মোটিভ কি? আমরা কাজ করি হচ্ছে যারা স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসঅর্ডার বা ডিসেবিলিটির সমস্যা নিয়ে ভুগছে তাদের জন্য কাজ করি। SHAIWBরও প্রাইমারি ফোকাস হচ্ছে যে স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসঅর্ডার বা ডিসেবিলিটি নিয়ে যে মানুষজন আছেন তারা যেন হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজি, হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন বা সার্ভিস অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টদের কাছ থেকে পায়, সেটা এনশিওর করা। তার জন্য এই অ্যাসোসিয়েশন কি করে? অ্যাসোসিয়েশন বিভিন্ন রকমভাবে কাজ করে। একটা হচ্ছে আমাদের মতো যারা অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আমরা যারা আছি, সারা পৃথিবীতে বিভিন্ন রকম রিসার্চ সব প্রতিনিয়ত চলছে এবং ডে বাই ডে মেডিকেল টেকনোলজি খুব অ্যাডভান্স হচ্ছে। তো আমাদের রেগুলার বেসিসে যে বিভিন্ন ওয়ার্কশপ, কনফারেন্স, সেটা স্টেট লেভেল কনফারেন্স হতে পারে, ন্যাশনাল লেভেল কনফারেন্স হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেল কনফারেন্স হতে পারে, সেগুলোকে অর্গানাইজ করা হয়। এছাড়াও প্রত্যেকটা অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি যেন এথিক্যাল প্র্যাকটিসের উপর জোর দেয়, সেই জায়গাটা এনশিওর করার উপর আমরা জোর দিই। এবং সর্বোপরি যেটা আমাদের মাথায় থাকে, কোনো পেশেন্ট বা কোনো স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসঅর্ডার বা ডিসেবিলিটি রিলেটেড কোনো ইন্ডিভিজুয়াল যেন কোথাও ডিপ্রাইভড, কোথাও মিসগাইডেড বা কোথাও ম্যাল প্র্যাকটিসের জায়গা থেকে যেন বাঁচতে পারে, সেই জায়গাটাতে আমরা দেখি বা সার্ভেলেন্স করি। আচ্ছা, কারুর যদি মনে হয় যে তিনি হিয়ারিং ডিসেবিলিটি বা স্পিচ ডিসেবিলিটির জন্য সঠিক গাইডেন্স পাননি, তাহলে এই SHAIWB বা SHAIWB আপনি যেটা বললেন, তাদের সাথে কি যোগাযোগ করতে পারেন? অবশ্যই যোগাযোগ করতে পারেন। তিনি কিরকম সাপোর্ট এক্সপেক্ট করতে পারেন আপনাদের কাছ থেকে? দেখুন, আমার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যতজন অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আছেন, কম বেশি সবাই কিন্তু এই অ্যাসোসিয়েশনের মেম্বার। তো কোনো ইন্ডিভিজুয়ালের যদি মনে হয় যে আমি কোথাও ডিপ্রাইভড হয়েছি, কোথাও সমস্যা হয়েছে, আমাকে কোথাও চিট করা হয়েছে, তাহলে উনি কিন্তু যে কোনো মেম্বার্স বা যে কোনো অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টকে কাছে গিয়ে বলতেই পারেন যে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, SHAIWBর সঙ্গে। এছাড়াও SHAIWB যদি এটা কেউ গুগলে সার্চ করে তাহলে ডেফিনেটলি সেখানেও অ্যাড্রেস পাবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, মেল আইডি ওখানে পাওয়া যাবে। স্পিচ থেরাপি বললে আমাদের সবার মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে স্ট্যামারিং, ঠিক আছে? এবার এই যে শুধু স্ট্যামারিং বা একটা বাচ্চার কথা বলতে দেরি হচ্ছে, শুধু যে এই ইস্যুগুলো নিয়ে আপনি ডিল করেন তা তো নয়, তাছাড়াও অনেক কিছু হ্যান্ডেল করেন, সেই ব্যাপারে একটু বলুন। দেখুন, প্রথমত অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, আমরা যদি অডিওলজি পার্টটা ছেড়ে দিই, মানে অডিওলজির মধ্যে কি আসছে, হিয়ারিং অ্যান্ড হিয়ারিং লস রিলেটেড যে ডিসঅর্ডার যেটা সেটা আসছে, এবং ইয়ার রিলেটেড ব্যালেন্স প্রবলেম যেটা সেটা আসছে। স্পিচের মধ্যে যেগুলো আসছে সেটা হচ্ছে যে একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট যেমন আউটডোর পেশেন্ট ওপিডিতে দেখে, ওপিডিতে কি কি পেশেন্ট আসতে পারে? নর্মালি যাদের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ রিলেটেড সমস্যা বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়স হতে পারে, সেটা বিফোর মানে 80 বছর 90 বছরও হতে পারে, তখন স্পিচের সমস্যা বা ল্যাঙ্গুয়েজের সমস্যা। অনেক সময় পার্কিনসন ডিজিজ, মোটর নিউরন ডিসঅর্ডার, তারপর স্ট্রোক, পোস্ট স্ট্রোক পেশেন্ট, ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি, তো এইগুলো হতেই পারে। তো ওপিডিতে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে সেগুলো হচ্ছে কি কি হতে পারে? এক হচ্ছে ফ্লুয়েন্সি ডিসঅর্ডার। ফ্লুয়েন্সি ডিসঅর্ডার মানে
ফ্লুয়েন্সি ডিসঅর্ডার আবার 3 রকমের। একটা হচ্ছে স্ট্যামারিং বা স্টাটারিং, যেটাকে আমরা বলি তোতলামি, বাংলায় একদম গোদা বাংলায় বলা হয় তোতলামি। আরেকটা হচ্ছে যে ক্লাটারিং। দেখবেন কিছু মানুষ আছে যাদের রেট অফ স্পিচ খুব ফাস্ট, হ্যাঁ, এবং বলতে গিয়ে সব কথাগুলো জড়িয়ে যায়। হ্যাঁ বলতে গিয়ে জড়িয়ে যায়, এবং তাদের আমরা যখন অ্যাসেস করি তখন দেখি যে ওদের রিডিং মানে রিডিং যেমন তাড়াতাড়ি পড়ছে, যেমন রাইটিং স্কিলসের জায়গা সেখানে বেশ কথা কিন্তু মানে লেখার জায়গায় কিন্তু বেশ স্পেলিং মিস্টেক, মানে ওখানে একটা প্রসেসিং এর প্রবলেম কিন্তু থাকে। হ্যাঁ, বাট দ্যাটস প্রাইমারিলি মানে মাথায় সমস্যা। ইয়েস একদম, কিন্তু ওই যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের পার্টের মধ্যেই আসছে। এবং থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা বলি নর্মাল নন ফ্লুয়েন্সি। মানে নামটা হচ্ছে নর্মাল কিন্তু নন ফ্লুয়েন্ট, মানে ঠিক 2.5 বছর 3 বছর 3.5 বছর বয়সে বাবা মারা খেয়াল করেন যে বাচ্চারা না কথা বলতে গিয়ে একটু আটকে আটকে যাচ্ছে। তো এই 3টে হচ্ছে ফ্লুয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে আসছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আর্টিকুলেশন, মিস আর্টিকুলেশন, যে কথা বলতে গিয়ে উচ্চারণের সমস্যা। এই যে উচ্চারণের সমস্যা বা মিস আর্টিকুলেশন, এটাও আলাদা আলাদা টাইপের হতে পারে। যেমন আমি একদম খুব ইজিলি যদি বলি তাহলে হচ্ছে আমরা যে সোডা খাই, সোডা, এস সাবস্টিটিউশন, ওমিশন, ডিস্টরশন আর অ্যাডিশন, এই 4টে ক্যাটাগরি আছে এই মিস আর্টিকুলেশনের মধ্যে। আর শুনতে শুনতে যেটা আমার ইমিডিয়েটলি মনে পড়লো সেটা হচ্ছে শাহিদ কাপুরের সেই বিখ্যাত ছবি যেখানে ডায়লগ ছিল না ফ কো ফ বলতাম, আসলে ও শ কে ফ বলে একদম। উল্টো দিকের লোকটা তখন বেশ ফা কো ফা নেই তো কে আল্লাহ বলেগা। কিন্তু এই সমস্যাটা তো সত্যি সত্যিই হয়। হ্যাঁ একদম সত্যি হয়। তো এই সমস্যাটা কি কারণে? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ব্রেন প্রসেসিং করছে আলাদাভাবে, মানে ব্রেন ওই আপনি যেটা শ কে ফ বলছেন, ব্রেন হয়তো শ কে ফই প্রসেস করছে, মানে ব্রেন শুনছে। আবার এটা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের মধ্যে আসছে, ফোনোলজিক্যাল প্রসেসিং ডিসঅর্ডার বলছি। আবার অনেক সময় ব্রেন কিন্তু শ কে শয় শুনছে কিন্তু বলার সময় ও শ কে ফ বলছে, এটা কিন্তু স্পিচ ডিসঅর্ডারের মধ্যে আসছে, এটা কিন্তু মিস আর্টিকুলেশন। আচ্ছা, স্ট্রোক রিহ্যাবিলিটেশনের আপনি কাজ করেন? হ্যাঁ, স্ট্রোক রিহ্যাবিলিটেশন আমি করি। সেই প্রসেসটা ঠিক কিরকম হয়? দেখুন, স্ট্রোক রিহ্যাবিলিটেশনের জায়গা হচ্ছে যে স্ট্রোক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্টাডিজ বলুন বা ওনাদের যে গাইডলাইন বা প্রোটোকল বলুন, সেখানে দেখা গেছে যে একটা মানুষের মানে প্রত্যেক 6 জন মানুষের মধ্যে একজনের তার লাইফ টাইমে যে কোনো সময় স্ট্রোক হতে পারে। এটা একটা মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স। এবার স্ট্রোক যখন যদি হয়, মানে সেটা তো আর কখনো বলে কয়ে স্ট্রোক হয় না, এটা হঠাৎই হয়। স্ট্রোক হওয়ার পর যেটা আমাদের এরিয়া, আমাদের ডোমেন, সেটা হচ্ছে যে কথা বলা বা কথা বোঝা এবং সলোয়িং, খাবার যে সমস্যা, এছাড়া সোশ্যাল বা কগনিটিভ কমিউনিকেশন, মানে আপনার একটা পেশেন্ট স্ট্রোক হয়েছে, ও কমিউনিকেশন করতে পারছে কিনা প্রপারলি, 1। 2 হচ্ছে যে স্পিচের জায়গা ঠিক আছে কিনা, কগনিটিভ কমিউনিকেশনের জায়গাটা ঠিক আছে কিনা, ল্যাঙ্গুয়েজের জায়গা ঠিক আছে কিনা। মানে অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের পর না যে কথাগুলো খুব অগোছালোভাবে বলছে, মানে একটু মিনিংলেস টাইপের, মানে বলছে যে আমি টেবিলটা সুইচ অন করে দাও, ঠিক আছে, বালতিটা সুইচ অন করে দাও, মাঠে, মানে কথাগুলো একটু মিনিংলেস হচ্ছে। তো এই যে স্ট্রোকের বিভিন্ন রকম ভাগ আছে, তো এইটাকে আমরা নর্মালি ওয়ার্নিকেস অ্যাপেজিয়া বা অনেক সময় ওয়ার্নিকেস অ্যাপেজিয়ার মধ্যে এটাকে ফেলি। তো স্ট্রোকের একটা অডিওলাইজ স্পিচ প্যাথোলজিস্ট একটা বিশাল রোল এই কারণেই আছে যে স্ট্রোক ডিফারেন্ট টাইপ অফ, মানে স্ট্রোক রিলেটেড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার যেটা, সেটা ডিফারেন্ট টাইপসে হয়। কি কি হতে পারে আমি জাস্ট একটা দুটো বলছি। গ্লোবাল অ্যাপেজিয়া। গ্লোবাল অ্যাপেজিয়া মানে গ্লোবাল অ্যাপেজিয়া যার হয়েছে সেই পেশেন্ট না কথা বুঝতে পারবে না কথা বলতে পারবে, কোনোটাই পারবে না, মানে অ্যাজ এ হোল উনি কোনোটাই পারছেন না। কথা বুঝতে পারছেন না, কথা বলতে পারছেন না, আমি যেটা বলছি রিপিট করতে পারছেন না, কোনো জিনিসের নাম করতে পারছেন না, কিছু পারছেন না, রিডিং রাইটিং সব কিছু একদম এফেক্টেড। কখনো দেখা যায় যে উনি বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না। আবার অনেক সময় দেখা যায় যে উনি বলতে পারছেন কিন্তু কোথাও কোথাও কোনো কথা মাঝে মাঝে একটু একটু আটকে যাচ্ছে। তো এরকম ডিফারেন্ট টাইপসের ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার পোস্ট স্ট্রোকের হয়। শুধু কথা শোনা বা বলাই তো যথেষ্ট নয়, ঠিকভাবে কমিউনিকেটও তো করতে পারতে হবে। আর সেই জন্যই বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ নিয়ে এসেছে দ্য স্পিক আপ অ্যাপ।
এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিজের সুবিধে মতো স্পিচ থেরাপি সাপোর্ট বা ভয়েস থেরাপি সাপোর্ট পেতে পারেন। কথা বলার সমস্যা বা গলার সমস্যা, গলার আওয়াজটা হঠাৎ করে পাল্টে যাওয়া, যেটা হয় মাঝে মাঝে অনেকেরই, এই সমস্ত ব্যাপারে এক্সপার্টদের গাইডেন্সও আপনি এই স্পিক আপ অ্যাপের মধ্যে দিয়ে পাবেন। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ বহু বছর ধরে স্পিচ আর ভয়েস থেরাপির ক্ষেত্রে কাজ করছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি ট্রাইড, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ব্র্যান্ড নেম। এই ব্যাপারে যদি আপনি আরো জানতে চান তাহলে যোগাযোগ করুন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে। শিশুদের কমিউনিকেশন ডিফিকাল্টিজের কথা বললেই প্রথমেই অটিজম এর প্রসঙ্গটা আসে। কিন্তু এই অটিজম নিয়ে তো অনেকের মনে ভুল ধারণাও আছে। মানে মা বাবাকে যখন প্রথম এই অটিজম শব্দটা তারা যখন প্রথম শোনেন, তাদের আপনি এই যে জিনিসটা সহজভাবে বোঝান কি করে? দেখুন, অটিজম কোনো রোগ নয়, এটা প্রথমেই বুঝতে হবে। অটিজম কোনো রোগ নয়, দিস ইজ নট এ ডিজিজ। এবার বাবা মাদের প্রথমেই আমরা যেটা বলি যে অটিজম আছে কি এডিএসডি আছে কি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট আছে, সেইটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হবেন না, সেটা নিয়ে ভাববেন না। ওকে। কারণ বাবা মাদের কাছে যদি সেইটা একটা স্টিগমা, সোশ্যাল স্টিগমার মতো একটা জায়গায় পৌঁছায়, মানে অটিজম আছে তাহলে আমার বাচ্চার কি হবে, তার মানে আমার বাচ্চা কি আর অন্য বাচ্চার মতো কোনোদিন পড়াশোনা করতে পারবে না, বা প্রত্যেকটা বাবা মার তো বাচ্চাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নর জায়গাটা হঠাৎ করে মনে হয় যে একটা মাথায় মেঘ ভেঙে পড়ার মতো, আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থার জায়গায় পৌঁছায়, এবং সেখানেই কিন্তু সমস্যা শুরু হয়। যদি বাবা মা প্রথমেই এই জায়গাতে না যান, বরঞ্চ এটা ভাবেন যে ঠিক আছে এটা একটা কন্ডিশন, আমাদের পৃথিবী তো নিউরো ডাইভার্স, মানে সবাই যে একই রকম মতো হতে হবে সেটা তো নয়, পৃথিবীতে বিভিন্ন রকম জিনিস থাকবে, তাহলেই তো সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের পৃথিবী বা জগৎ। ইংরেজিতে একটা কথা আছে, টেকস অল কাইন্ডস টু মেক আ ওয়ার্ল্ড। একদম, যত ডাইভার্সিটি। এখানে যখন অটিজম যুক্ত কোনো বাবা মা আমার কাছে আসেন, তখন প্রথমে আমি দেখি যে তারা প্রচন্ড একটা চিন্তিত। প্রথমেই আমাকে প্রশ্ন করেন যে আমার বাচ্চার কি হবে, কোনোদিন কি অন্য বাচ্চাদের মতো হবে না। সেখানেই আমাদের মতো যারা ক্লিনিশিয়ান বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, তারা কিন্তু বাবা মাকে প্রথমেই বোঝান যে অটিজম আছে, ঠিক আছে, ওটা ডায়াগনোসিস হয়েছে। তো ডায়াগনোসিস হয়ে যাওয়া মানেই যে পৃথিবী অন্ধকার, সেটা একদমই নয়। বরঞ্চ আমরা যখন এইটা অ্যাকসেপ্ট করছি যে একটা অটিজম আছে, মানে সামথিং ইজ ডিফারেন্ট অন্য বাচ্চাদের থেকে, তো এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু হেল্প করে আগের সমস্যার সমাধান করতে। তো প্রথম জিনিস হচ্ছে বাবা মাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট যেই মুহূর্তে হবে, মানে আমি যদি এটা অ্যাকসেপ্ট করি যে আমার সমস্যা আছে, তাহলেই না আমার সমস্যার সমাধানের জন্য আমি রাস্তা খুঁজবো। যদি আমার সমস্যা আছে সেটা যদি আমি অ্যাকসেপ্টই না করতে পারি, তাহলে তো আমি সমাধানের রাস্তাও খুঁজবো না। আচ্ছা, অটিজমের ঘটনা কি, মানে অটিজমের প্রেভালেন্স কি আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে বাড়ছে? এটা যদি আপনি বলেন তো অবশ্যই বাড়ছে। আমি বেশ কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে 1984 মানে 1984 ওই সময়ে প্রত্যেক 10,000 বাচ্চার মধ্যে একজন বাচ্চার অটিজম পাওয়া যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই 2024, 25 বা 26 এরকম জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, যদিও এটাও মানে দুটোই কিন্তু ইউএস স্টাডিজ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেক 36 থেকে 38 জন বাচ্চা পিছু একটা করে অটিস্টিক বা এএসডি বাচ্চা পাওয়া যাচ্ছে। দ্যাটস আ বিগ জাম্প। হ্যাঁ, একদম একটা বিগ জাম্প। এবং এর কারণ বিভিন্ন কারণ হতে পারে। এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে প্রথমে হয়তো অ্যাওয়ারনেস ছিল না, এখন অ্যাওয়ারনেসটা অনেকটা বেড়েছে, ডিটেকশনটা বেশি হচ্ছে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আগে অ্যাসেসমেন্ট বা ওর যে অ্যাসেসমেন্ট বা ইভালুয়েশনের যে প্রসেস ছিল সেটা প্রপার ছিল না, এখন অনেক বেশি সিস্টেমেটিক হয়েছে, অনেক বেশি কি বলবো, অনেক বেশি স্ট্রাকচার্ড হয়েছে, তো তার ফলে হয়তো একটু বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস যেটা আপনারও হয়তো চোখে পড়েছে, আপনাদের যারা দেখছেন আপনাদেরও চোখে পড়বে, আজকাল একটা জিনিসের চতুর্দিকে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নানান জিম যারা ওয়েট লস নিয়ে বিজ্ঞাপন দেয়, এবং সেখানে খুব মিসলিডিং কিছু বিজ্ঞাপন থাকে,
তার মধ্যে একটা আমি আমার পাড়াতেই দেখেছি যে গ্যারেন্টি দিচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে 3 কিলো ওজন কমে যাবে। এবার সেক্ষেত্রে অফকোর্স আ লট অফ আস নো দ্য ট্রুথ যে ওই যে 3 কিলোটা কমছে সেটা ওয়াটার ওয়েট, আর সেটা কমছে কারণ ইউ হ্যাড আ কমপ্লিটলি সেডেন্টারি লাইফ। এবার যে কোনো রকমের এক্সারসাইজ শুরু করলে ঝপ করে আগে এই ওয়াটার ওয়েটটা কমে যায়। দ্যাট ইজ নট রিয়েলি অ্যান ইন্ডিকেশন অফ এনিথিং। তো সেরকমই আপনি যে থেরাপির কাজ করেন এরও তো প্রচুর বিজ্ঞাপন চতুর্দিকে আছে। অনেকেই এরকম মিরাকিউলাস জিনিসপত্র প্রমিস করে আর কি, সব ঠিক করে দেবো, ম্যাগি নুডলসের মতো, আর 2 মিনিটে সব ঠিক করে দেবো, এই টাইপের জিনিসপত্র আর কি। এবার যারা এই বিজ্ঞাপনগুলো দেখছেন দেয়ার ইজ আ চান্স যে তারা মিসলেড হবেন, ভুলভাল জায়গায় চলে যাবেন। তো এবার তাদের যদি গাইড করতে হয়, যারা এই ধরনের থেরাপি খুঁজছেন কিন্তু দে গেট মিসলেড বাই অ্যাডস লাইক দিস, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, এই যে মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট বা এই টাইপের যে জিনিস, ভিডিও রিলস, মানে আজকের দিনে তো রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুরো ছড়াছড়ি, সেইখানে এগুলো কখন বেশি হয়? যখন আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, মানে আমরা একটা শর্টকাট কিছু চাই। ঠিক আছে, ধরুন একটা বাচ্চা স্পিচের সমস্যা বা কানে শোনার সমস্যা, যাই হোক কোনো একটা সমস্যা আছে, এবং বাবা মা চায় যে আচ্ছা এই সমস্যা, তাহলে আমাকে তাড়াতাড়ি কিছু একটা সলিউশন চাই। এবং এই যে ভয় বা একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস কাজ করে, তখনই এই ভিডিওগুলো তাদের জন্য অনেক বেশি ক্যাচি হয়। কারণ ওনারা চাইছেন যে বাচ্চাকে তাড়াতাড়ি সমস্যা থেকে বের করতে হবে। এবং এই ভিডিওগুলো এমনভাবেই হয় যে মনে হবে যে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে। এখানে আমার বাবা মাদের বা পেরেন্টসদের কাছে আমার যেটা বলা সেটা হচ্ছে যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা প্রসেস, এটা কোনো ম্যাজিকের মতো জিনিস নয়। মানে ধরুন আমাকে হঠাৎ করে কোনো একটা রিলস, আপনি নিশ্চয়ই এরকম কোনো রিলস পাবেন না যেখানে বলবে আপনি সাঁতার শিখতে চাইছেন, আপনি আমাদের একটা নতুন ওষুধ এসছে, আপনি এই ওষুধটা খেলে আপনি ইংলিশ চ্যানেল পেরিয়ে যাবেন। হ্যাঁ, এটা যেমন আমরা কল্পনা করতে পারি না। বা আপনি কি রান্না শিখতে চাইছেন বা গাড়ি চালাতে শিখতে চাইছেন, আমাদের এই ওষুধ শিখে নিন, মানে এই টেকনিক, একটা টেকনিক আছে 2 দিনে আপনি শিখে যাবেন, সেটা কিন্তু সম্ভব নয়। তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ আ অনগোয়িং প্রসেস, এটা একদিনে হয় না, প্রথম কথা এটা, এবং লার্নড। তো এইখানে যখনই এমন কোনো জিনিস দেখবেন কেউ বলছে যে অটিজম পুরো সারিয়ে দেবো, ওখানেই সতর্ক হন। যেখানেই দেখবেন যে পুরো সারিয়ে দেবো, আপনারা আসুন 5 দিনের মধ্যে বাচ্চাকে পুরো ঠিক করে দেবো। এবং এই যারা রিলস বা ভিডিও দেয় তার একটা খুব মজার জিনিস আছে, ওরা এমন বাচ্চা দেয় যে বাচ্চাগুলোর কিন্তু সিভিয়ারিটি বা এমন কিছু সমস্যা ছিল না, সব বাচ্চা সমান হয় না, সে বাচ্চা হয়তো অল্প একটু ডিভিয়েটেড ছিল, সেই বাচ্চার রিলসটা প্রি অ্যান্ড পোস্ট থেরাপিউটিক ভিডিও করে বানাবে, যেন সব বাবা মা ভাববে যে বাহ ওটা হয়েছে আমারটাও হবে। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি সব বাচ্চার ক্ষেত্রে সম্ভব নয়। এটা যদি করতেই হয় তাহলে আমাদের বলতে হবে ঠিক আছে, একটা সিভিয়ার বাচ্চা আপনি এটার এই দিনের মধ্যে করে দেখান, তারপর আমরা করব। আর ইনফ্যাক্ট ভিডিও দিলেও সেখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো ভিডিওটা দেখছি একটা বাচ্চার, তুমি অ্যাকচুয়ালি কটা বাচ্চাকে নিয়ে ডিল করো, আর এরকম ড্রামাটিক টার্ন অ্যারাউন্ড কটা বাচ্চার হয়, সেটাও তো একটা ইভ্যালুয়েশন। এক্স্যাক্টলি যেটাকে আমরা অনেক সময় ক্লিনিক্যাল ট্রায়ালে কি করা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল যখন কোনো একটা যে কোনো জিনিসে কোনো একটা স্টাডি হয়, তখন 2টো গ্রুপ থাকে, একটা কন্ট্রোল গ্রুপ, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ। এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ মানে যে গ্রুপটাকে নিয়ে আমরা কাজ করছি, মানে কোন টেকনিকটা ভালো অমুক, সেটা দেখার জন্য পুরো সাইন্টিফিক একটা প্রসেস থাকে। ওরকম দুমদাম করে একটা ভিডিও দিলাম, বললাম এটা এই ছিল, এই হয়ে গেল, সেটা কিন্তু নট আ সাইন্টিফিক ম্যানার। তো এইখানে পেরেন্টসদেরকে আমার একটাই রিকোয়েস্ট, যেখানে এমন কোনো অর্গানাইজেশন, ক্লিনিক বা এমন কোনো ক্লিনিশিয়ান বা এমন কোনো ইন্ডিভিজুয়াল যদি কেউ বলে যে আমাদের কাছে এলে ম্যাজিকের মতো কাজ হবে, তাহলে সেখান থেকে সাবধান। হ্যাঁ, আমার যেমন মনে আছে, আমার বন্ধু একজন, মানে সে গ্রামের লোকও নয়, সে যে একেবারে অশিক্ষিত তাও নয়, অথচ তার দৃঢ় বিশ্বাস ছিল যে সে এমন একজন ডাক্তারের কাছে যাচ্ছে যে তার অ্যালার্জি সারিয়ে দেবে। একদম, অ্যালার্জি সারানো যায় না, ইফ ইউ হ্যাভ অ্যান অ্যালার্জি ইউ হ্যাভ অ্যান অ্যালার্জি, একদম কন্ট্রোল করা যায়। হ্যাঁ, তো এই অটিজমও তাই সারানো যায় না, এটাকে অন্যভাবে নিয়ে বাঁচতে হবে, যেন
ওর লাইফে কোনো সমস্যা না হয়, নিজের লাইফ নিজে ভালো করে লিড করতে পারে। আমি কিন্তু যখন যে ডাক্তারের কাছেই গেছি ফর হোয়াট এভার রিজন, পেট খারাপের জন্য যদি গিয়ে থাকি, আমার ডাক্তার কিন্তু সবসময় আমায় পরিষ্কার বুঝিয়ে দেয় যে তোমায় এই ওষুধটা দিচ্ছি, এটা এই 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 কারণে দিচ্ছি, বা অমুক ওষুধটা দিচ্ছি সেটার এই সাইড এফেক্টটা আছে, সেটাকে অফসেট করার জন্য আমি এটা দিলাম। একদম এই জাতীয় জিনিস কিন্তু ডাক্তারের সাধারণত বললে এইটা কিন্তু হওয়া উচিত, মানে ট্রান্সপারেন্টলি আমরা যখন কাজ করব এই জিনিসগুলো থাকা উচিত। অবশ্য আমার ডাক্তাররা বোধহয় আমায় একটু ভয় পায়, কারণ আমার সবকিছু গুগল করার একটা অভ্যেস আছে, তো ওটা একটু প্রিএম্প্ট করে দেওয়া যে ভাই এই নিজের থেকে ডাক্তারি যেন না করতে যায়। না, আমার কাছে যদি কোনো পেরেন্টস গুগল করা বা চ্যাট জিপিটি বা এআই নিয়ে যদি আসে, আমি তো বরঞ্চ খুশি হই যে আমাকে অনেক কম কথা বলতে হবে, ঠিক আছে, আমি অনেক খুশি হই। তো এইখানে আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ক্লিনিক বা কোনো একটা অর্গানাইজেশন তারা কি করে, তারা একটা ক্লিনিক খুলেছে, খোলার পর ওরা একটা একটা নর্মাল একটা প্যাটার্ন ঠিক করে নিয়েছে, যা বাচ্চা আসছে বাকি আরো 2-3 জন ওরা প্রথমে ওর নিজের নাম নিয়ে বলছে যে আমার আন্ডারে আপনার বাচ্চা থাকবে, কিন্তু আরো ঘোস্ট ক্লিনিশিয়ান কেউ আছে কিনা দেখা যাচ্ছে উনার নামে বাচ্চা আসছে, উনি দেখছেন না, উনি আরো 4-5টা হ্যান্ডস নিয়ে তারা হয়তো দেখছে, দে আর নট কোয়ালিফাইড। দ্যাট ইজ অলসো আনএথিক্যাল। बोल रहे हैं पर शब्द हमारे हैं। তো এইটাও পেরেন্টসদেরকে আমার রিকোয়েস্ট, সেটাও দেখা যে একই রকম ভাবে সবগুলোকে করা হচ্ছে কিনা, এটাও একটু দেখা। এবং 5 নম্বর রিকোয়েস্ট যেটা বা লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, এবং প্রত্যেকটা বাচ্চা যেহেতু আলাদা, তো প্রত্যেকটা বাচ্চার সঙ্গে একটা বাচ্চার সঙ্গে আরেকটা বাচ্চার কম্পেয়ার না করা, এবং ক্লিনিশিয়ানের সঙ্গে অনেক ডিটেলসে এই জিনিসগুলো আলোচনা করা। তো ট্যাবলেট খেয়ে সাঁতার শিখতে পারলে ভালো হতো, বর্ষাকালে কাজে লাগতো, বিশেষ করে মানিকতলায়। আচ্ছা, শিশুদের স্পিচ ডেভেলপমেন্টের প্রবলেমস, এগুলো আপনি হ্যান্ডেল করেন? হ্যাঁ। সো হোয়াট আর দ্য ফার্স্ট সাইন্স যে একটা বাচ্চার কথা বলতে সমস্যা হচ্ছে বা হতে চলেছে, বা যত তাড়াতাড়ি কথা বলতে পারার কথা, যতটা বলতে পারার কথা সেটা হচ্ছে না? এটা তো খুব সহজ, এবং সব থেকে প্রথমে বাবা মারাই বুঝতে পারবে। কারণ যখন একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, তখনই কোন বয়সে কোনটা আসা উচিত। যেমন 1 বছর বয়সে সিঙ্গেল ওয়ার্ড কথা বলতে পারা উচিত, মোটামুটি যখন 1.5 বছর বয়স তখন ভোকাবুলারিতে অ্যাটলিস্ট 50 থেকে 60 ওয়ার্ডস সেটা থাকা উচিত। 2 বছর বয়সে ফ্রেজ লেভেল, মানে জল দাও, ভাত খাবো, এইটা চলে আসা উচিত। এবং 3 বছর বয়সে 3 ওয়ার্ড সেন্টেন্স, যেগুলো মা বাইরে চলো, মা ভাত খাবো, এগুলো চলে আসা উচিত। যখন যদি দেখা যায় কোনো বাচ্চার বয়স বাড়ছে কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জায়গাটা সেইভাবে বাড়ছে না, তাহলেই তখন বাবা মাকে একটু সতর্ক হওয়া উচিত, এবং তখনই কোনো কোয়ালিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে কনসাল্ট করাটা উচিত। এই জিনিসটা আমি একাধিক ডাক্তারকে এর আগে বলতে শুনেছি যে এই যে প্রচন্ড বেশি মোবাইল ফোনের ব্যবহার, আর বিশেষ করে বাচ্চাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য তাদের সামনে ফোনে একটা কিছু চালিয়ে দেওয়া, এটার জন্য বাচ্চাদের কথা বলাটা আরো ডিলে হচ্ছে। সত্যি কি তাই? হ্যাঁ, একদম। কারণ হচ্ছে ধরুন একটা ছোট থেকে বাচ্চা যখন বড় হয় তখন ও পরিবেশ থেকে শিখে বড় হয়, এবং যেটা হয় সেটা হচ্ছে কমিউনিকেশন। ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি, তার মানে আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করছি, এবং যখন দরকার হচ্ছে সোশ্যাল স্মাইল দিচ্ছি, এবং আপনি শুনছেন, আপনিও ঘাড় নাড়ছেন, এবং কখনো তারপর আপনিও আবার কথা বলছেন, আমি শুনছি। সো দিস ইজ আ 2-way কমিউনিকেশন। বাট আমি যদি আজকে একটা মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল নিয়ে যখন আমি বসে আছি, তখন ওই যে মোবাইলে যে যারা কথা বলছে তাদের সঙ্গে আমি আমার কথা যে ওর শোনার তো দরকার নেই, ওরটা আমি শুনছি। সো দিস ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, কমপ্লিটলি ওয়ান ওয়ে কমিউনিকেশন। এবং যে মোবাইলে কথা বলছে সে তো আমার দিকে চোখে চোখ রেখে আমি হাসলে তখনই হাসা, সেগুলো তো ও করছে না। তো দিস ইজ কমপ্লিটলি একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এবং আর্টিফিশিয়াল একটা ওয়ার্ল্ডের মতো কাজ করছে। মানে আপনি বলছেন যে আপনি কথা বলছেন আর আমি হুঁ হ্যাঁ করছি, এটাও একটা শেখার জিনিস, যেটা শিখতে হয়। একদম। তার জন্য আজকের দিনে বাচ্চাদের যেভাবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের সমস্যা হচ্ছে, দেখবেন যারা আমাদের
দিদিমা ঠাকুমা যারা আছেন ওনারা বলেন কই আমাদের সময় বাচ্চাদের তো এরকম সমস্যা হতো না। হ্যাঁ, কারণ ওরা ফোন ব্যবহার করতে কারণ তখন বাচ্চা কথা বলতে শিখতো মায়ের সঙ্গে চোখে চোখ রেখে, বাবার হাত ধরে বাইরে ঘুরে, আর ঠাকুমার কাছে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে গল্প শুনে। এই যে একটা প্রসেস ছিল, কারণ আমি যখন কথা বলছি আমরা সুপ্রা সেগমেন্টাল অ্যাসপেক্ট, মানে আমি কখনো জোর দিচ্ছি, কখনো আসতে বলছি, কখনো এ করছি, এবং সেই সঙ্গে বাচ্চার সঙ্গে তাল রেখে যে বলছি সেটা কিন্তু আপনার যখন ডিভাইসে হচ্ছে তখন কিন্তু সেটা হয় না। এবং এই কারণেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে যে বিলো 2 years অফ এজ, 2 বছরের নিচে কোনো বাচ্চার স্ক্রিন টাইম, মানে সব বাচ্চার স্ক্রিন টাইম 0 হতে হবে, মানে নো স্ক্রিন টাইম বিলো 2 years। আর আফটার 2 years 5 বছরের মধ্যে যদি হয় তাহলে ম্যাক্সিমাম 1 hour। অতএব 2 বছরের মধ্যে কেন 0 স্ক্রিন টাইম? কারণ 2 বছর টাইমটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল টাইম, ফার্স্ট 2 years অফ লাইফ। যদি 2 বছর একটা বাচ্চার ডেভেলপমেন্ট প্রপারলি হয় তাহলে মানে যত নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু যেগুলো সেগুলো তো মোটামুটি 2 বছরের আগেই শুরু হয়। তো 2 বছরটা তার জন্য খুব একটা ভাইটাল বা ক্রিটিক্যাল একটা টাইম। যদিও প্রথম 3 years অফ লাইফ হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল, বাট তার মধ্যে 2 বছর হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট বা গোল্ডেন টাইম। আচ্ছা, এই যে একটা বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে ডিলে হচ্ছে, এই সিচুয়েশনটা, আচ্ছা এই আরেকটু দেখি করে ডিলে করাটা নিশ্চয়ই খুবই মানে প্রবলেম্যাটিক। এটা ভালো নয়। কারণ হচ্ছে যে ধরুন একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে, তো নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কথা আছে। নিউরোপ্লাস্টিসিটি জিনিসটা কি? ধরুন আমি একদলা মাটি নিয়ে তাকে বিভিন্ন শেপ দিতে পারছি, কিন্তু মাটিটা যদি কাদাটা মানে মাটি বা কাদাটা নিয়ে দিচ্ছি, বাট সেই কাদাটা যদি শক্ত হয়ে যায় আমি তো শেপ দিতে পারবো না। এই যে নিউরোপ্লাস্টিসিটি, এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম 3 বছর সব থেকে বেশি থাকে। এই যে বেশি থাকছে, তো এই সময় যদি সমস্যা থাকে তাহলে যদি আইডেন্টিফাই হয়, তার জন্য সারা পৃথিবী জুড়ে আর্লি আইডেন্টিফিকেশন এর উপর খুব জোর দেওয়া হয়। আর্লি আইডেন্টিফিকেশন যদি তাড়াতাড়ি হয় তাহলে ইন্টারভেনশনটাও তো তাড়াতাড়ি হবে। সমস্যার যে সিভিয়ারিটি সেটা কিন্তু তখন অত থাকবে না, যত লেট হবে সিভিয়ারিটি বাড়বে। তো তার জন্য এই ওয়েট অ্যান্ড ওয়াচ এটা সব সময় ঠিক নয়। অ্যাটলিস্ট বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই নয় যে ওয়েট অ্যান্ড ওয়াচ, এটা করা উচিত না। যখনই একটা বাবা মার মনে হবে যে মনে হচ্ছে কোথাও কোনো সমস্যা কি আছে, এইটুকুও যদি কিন্তু মনে আসে, আমি তো বলবো যে ইমিডিয়েটলি কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে তখনই কনসাল্ট করে অ্যাটলিস্ট এনশিওর হয়ে নেওয়া যে না ঠিক আছে, না কোনো রেড ফ্ল্যাগ কিছু আছে, তাতে তো কোনো সমস্যা নেই। ভারতে একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কি ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারেন নাকি কিছু স্ট্রাকচারাল লিমিটেশন? না, অবশ্যই একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারেন। আপনি স্পিচ থেরাপি প্র্যাকটিস নিয়ে একটা বইও লিখেছেন। হ্যাঁ, বইটার ব্যাপারে যদি কিছু বলেন, আর হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু রাইট দিস বুক? দেখুন, এইটা প্রথম কথা হচ্ছে যে লিগালি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ইন ইন্ডিয়া হাইলি রেকগনাইজড, বাট স্ট্রাকচারালি নট রেকগনাইজড। মানে ব্যাপারটা বোঝায় সেটা হচ্ছে যে লিগালি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ভারতবর্ষে কাজ করতে পারে, এবং আমাদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া একটা কাউন্সিল, যে কাউন্সিলের আন্ডারে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ম্যান্ডেটরি। যদি কারোর অ্যাক্টিভ রেজিস্ট্রেশন না থাকে, কেন অ্যাক্টিভ কথা বলছি, কারণ আরসিআই মানে আমাদের কাউন্সিলের একটা নিয়ম আছে যে প্রত্যেক 5 বছর পর পর রেজিস্ট্রেশনটাকে রিনিউয়াল করতে হয়, মানে রিনিউ করতে হয়। কেন রিনিউ করতে হয়? এই 5 বছরের মধ্যে 100 পয়েন্ট আবার আমাকে কালেক্ট করতে হবে। রিসেন্টলি লাস্ট মানে 2024 তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও একটা মোটামুটি প্রপোজাল দিয়েছে যে যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট হাসপাতাল বা হসপিটাল বা ন্যাশনাল ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে সেপারেট অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডিপার্টমেন্টের জন্য কিন্তু প্রপোজাল এসছে। তো আই হোপ কামিং ইয়ার্স অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি আরও বড়োভাবেই আসবে।
এবং আপনি যেটা এখানে বইয়ের কথা বলছিলেন, এই বইয়ের ব্যাপারটা কিন্তু এই জায়গা থেকেই আসা। কারণ আমি দেখছিলাম যে মানুষদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নেই, এবং ইনফ্যাক্ট যারা পড়াশোনা করছে তারাও বুঝতে পারছে না যে আমরা পড়ছি, অথচ কাজের জায়গায় তো সেই স্কোপটা আমরা পাচ্ছি না। যেমন আগেই বললাম যে একজন অডিও স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের ওপিডি, আইপিডি, এমার্জেন্সি এবং অপারেশন থিয়েটার, এই যে 4টে পুরো রোল, সব জায়গাতে রোল আছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ক্রাইটেরিয়া, মানে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেটিভ ট্রিটমেন্ট, এই 3টেতেই রোল আছে, মানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস 3টে জায়গাতেই আছে। সেটা কিন্তু সবারই কাছে পরিষ্কার হচ্ছে না। সেই জায়গা থেকেই আমার এই বইটা লেখা। কারণ এখানে লেখা আছে যে দ্য হিস্ট্রি, ইভলিউশন অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। কারণ অন্যান্য ব্রাঞ্চ অনেক পুরনো, বাট আমাদের ব্রাঞ্চ কিন্তু অত পুরনো নয়, মানে এই ডিসিপ্লিনটা অত পুরনো নয়। তো সেই জায়গা থেকে লেখা যে পৃথিবীতে কিভাবে ইভলিউশন হলো, আমাদের ইন্ডিয়াতে কি করে হলো, কোন কোন জায়গায় কি কি রেসপন্সিবিলিটিস আছে, এবং যেটা আপনাকে বলছিলাম যে যদি আইপিডি বা ক্রিটিক্যাল কেয়ার, সেখানে এসএলপি ইনভলভড হয়, তাহলে মর্টালিটি রেট, মানে অ্যাসপিরেশন রিলেটেড মর্টালিটি রেট যেটা, সেটা কি কতটা রিডিউস হচ্ছে, হসপিটাল স্টে কতটা কমছে, পেশেন্ট আউটকাম কত ভালো হচ্ছে। তো এই সব জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি এই বইটার লেখার কারণ হচ্ছে সেটাই, টু মেক পলিসি মেকার বা যারা স্টুডেন্টস, তারা যেন এই সাবজেক্ট বা এই বিষয়টা আরো ভালো বুঝতে পারে, সেই জন্যই লেখা। এবং এটা লন্ডনের একটা পাবলিশার্সই পাবলিশ করেছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। মানে এটা ঠিক টেকনিক্যালি র্যাপিড ফায়ার নয়, তবে ওই আর কি, সংক্ষেপে উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো শিশুর কথা বলতে দেরি হওয়ার সমস্যা কি কোনো সাহায্য ছাড়াই ঠিক হয়ে যেতে পারে? নট অলওয়েজ, সব সময় নয়। এমন একটা অভ্যেস যেটা প্যারেন্টসরা মনে করেন ভালো, কিন্তু আসলে এটা বাচ্চার ক্ষতি করে? হাতে মোবাইল ধরিয়ে দেওয়া। আমার বাচ্চা সব বোঝে, শুধু কথা বলে না, এটা কি নর্মাল? না, পুরোপুরি নর্মাল নয়। চেক আপে দেরি করানোর জন্য বাবা মায়েরা সবচেয়ে বেশি কোন অজুহাতটা দেন বলে আপনি দেখেছেন? দুটো জিনিস আমি দেখেছি। একটা হচ্ছে যে ছেলেরা একটু দেরিতে কথা বলে, এটা হচ্ছে এক। আর 2 হচ্ছে একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আর একটু বড় বয়সে সমস্যা হলে তখন হয় ওই বিয়ে হলে ঠিক হয়ে যাবে। একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হওয়ার সবচেয়ে কঠিন দিক কোনটা? সব থেকে কঠিন হচ্ছে ইমোশনালি অ্যাটাচ হয়ে, তো আমাদের কাজ করতে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বাড়ে, কিন্তু প্রফেশনাল একটা ব্যালেন্স মেনটেন করা। যেমন একটা বাচ্চার কষ্ট, একটা পেরেন্টসের কষ্ট এবং বাচ্চা যে স্ট্রাগল করছে, সেটা বেশ আমাদেরকে এফেক্ট করে। ক্লিনিকের এমন একটা ইকুইপমেন্ট যেটা ছাড়া কাজ চালানোই মুশকিল? স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট টুল, এবং হিয়ারিং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কানে শোনার পরীক্ষার যে ইনস্ট্রুমেন্ট, সেটা। অটিজম ডায়াগনোসিসের পর অভিভাবকদের প্রথম কি করা উচিত? প্রথম করা উচিত অ্যাকসেপ্টেন্স, দেন ইন্টারভেনশন ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত। নিউবর্নের জন্য একটা স্ক্রিনিং বাধ্যতামূলক করতে হলে কোনটা করতেন? ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং, যদিও সেটা সারা পৃথিবীতে বাধ্যতামূলক, বাট সেটা আমাদের দেশেও যেন বাধ্যতামূলক হয়। মাল্টিলিঙ্গুয়াল ফ্যামিলি কি স্পিচ ডিলেতে হেল্প করে নাকি আরো কনফিউজ করে দেয়? না, মাল্টিলিঙ্গুয়াল স্পিচ ডিলে হতে যে মানে স্পিচ ডিলেতে মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ সমস্যা করে, সেটা কিন্তু একদমই নয়। বরঞ্চ একটা বাচ্চা একের অধিক ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখতে পারে। আপনার সামলানো সবচেয়ে ইমোশনালি ডিফিকাল্ট কেস কোনটা ছিল? একদম ওইভাবে বলা কঠিন। আচ্ছা, কোনো একটা এক্সাম্পল যদি দিতে হয়? কারণ এরকম অনেক কেসই আছে যে ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও যেমন আছে, যেমন একটা বাচ্চা মা বলতে পারছে না, এবং যেই মুহূর্তে মা বলেছে তখন মায়ের যে খুশিতে কান্না, সেটাও এরকম অনেক কেসই আছে। আবার অন্যদিকে একজন স্ট্রোক পেশেন্ট কমিউনিকেট করতে পারছে না, মানে তার ছেলের নাম ভুলে যাচ্ছে, ডাকতে পারছে না, এবং যখন আবার সেটা উনি পাচ্ছেন, বলতে পারছেন, তখন তার যে মনের আনন্দ, সেটা তো এরকম স্পেসিফিক না, অনেক কেসই আছে। আজ আমাদের অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ শাহিদুল আরফিন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আপনি দেখছিলেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। সামনের সপ্তাহে এরকমই আরেকজন গেস্টের সঙ্গে আমি ফিরে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।